আছে ভয়েস জোরে। রেকর্ড কে করবি কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে টপিকটা হচ্ছে এয়ারফয়েল ফিজিক্যাল ভ্যালিডেশন টেস্ট। ঠিক আছে, তো এইখানে আমাদের ফার্স্টে এটা হচ্ছে যে এই এয়ারফয়েল ভ্যালিডেশন টেস্ট এটা হচ্ছে কি জিনিস। তো আমরা তো সবাই অ্যারোডাইনামিক্স নিয়ে জানি যে অ্যারোডাইনামিক্সে আমরা মেইনলি যে যে কারের যে অ্যারোডাইনামিক্স কম্পোনেন্ট যেগুলো আছে যেমন উইং, তারপর স্পয়লার, ডিফিউজার, এই জিনিসগুলো হচ্ছে কি আমরা এগুলো দিয়ে কারের যেন স্পিডটা আরো বাড়ানো যায় এগুলোকে ইউজ করে, এয়ার কি ইউজ করে যেন কারের স্পিড না কমে উল্টা যেন আরো বাড়ে, এটা আমরা করি মেইনলি। তো এখন আমরা যখন মানে কোনো কারে এই কম্পোনেন্ট গুলো সেট করব তখন হচ্ছে তো আমাদের টেস্ট করে দেখতে হবে। আমরা তো সব জিনিস টেস্ট করি, এখন সাসপেনশন, ব্রেকিং সবকিছু টেস্ট করা যায়, কিন্তু এখন অ্যারোডাইনামিক্স এর কম্পোনেন্ট গুলোরও আমাদের দুই ভাবে টেস্ট করতে হবে। একটা হচ্ছে সিমুলেশনে, সেটা হচ্ছে সফটওয়্যারে সিএফডি তে করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্যালি অন ট্র্যাকে টেস্ট করে দেখতে হবে যে আমাদের এটা কাজ করতেছে কিনা। ওই অন ট্র্যাকের যে ডেটা আছে সেই ডেটা নিয়ে আমাদের পরে হচ্ছে ই করতে হবে, মানে কি বলে সেটা নিয়ে আমাদের ভেরিফাই করতে হবে সিমুলেশনের সাথে যে আমাদের রিয়েল লাইফ আর কম্পিউটারের সাথে আমরা ম্যাচ পাচ্ছি কিনা। তো এটাই হচ্ছে কি আমাদের ছিল যে ফিজিক্যাল ভ্যালিডেশন ইসের কি বলে এই অ্যারোডাইনামিক্স এর। ঠিক আছে, যে আমরা এটা ভ্যালিডেশন করতেছি যে এটা ভ্যালিড কিনা। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো এই যে আমাদের ইকোশেলের কারেও তো থাকবেই, অ্যারোডাইনামিক্স এর অনেক কাজ আছে। তো ওইখানে যখন আমরা এই কম্পোনেন্ট গুলো লাগাবো তখন আমাদের টেস্ট করতে হবে। এখন সমস্যা হচ্ছে কি আমরা অন্য পার্ট গুলো চাইলে ইজিলি টেস্ট করে ফেলতে পারি, কিন্তু অ্যারোডাইনামিক্স এ বাংলাদেশের মানে আমার বাজেট কম, বাংলাদেশে কোনো যন্ত্রপাতি নাই যেগুলা মেইন ভালো, তো কোনো ইকুইপমেন্ট নাই টেস্ট করার জন্য। এই জন্য এখন আমাদের সবসময় মানে খুবই ভেবে চিন্তে করা লাগে। ঠিক আছে, যে এইভাবে টেস্ট করতে হবে, কারণ যেসব দেশে বড় ওয়াইন টানেল আছে, ঠিক আছে, উইন্ড টানেল গুলা কিন্তু ওদের মানে একটা পুরো কার ধরবে ভেতরে এত বড়। তো ওরা জাস্ট মানে দেখা যায় যে ওইখান থেকেই প্রচুর পরিমাণে ডেটা পায়। এখন বাংলাদেশে তো নাই এগুলা। তো বাংলাদেশে বা যাই হোক যেসব ইউনিভার্সিটিতে নাই তারা বিভিন্ন ওয়েতে মেথডে হচ্ছে এইটা টেস্ট করে যে আসলে এই কি বলে এই এয়ারফয়েলটা বা এই অ্যারোডাইনামিক্স কম্পোনেন্টটা মানে ঠিক আছে কিনা সিমুলেশনের সাথে, ঠিক আছে, সেটা ট্র্যাকে টেস্ট করে দেখে। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। এখানে আমি লিখছি যে ইট রেফার্স টু দ্য প্রসেস অফ ইউজিং অন ট্র্যাক টেস্টিং or wind tunnel data to verify that the car's real world aerodynamics performance matches its CFD simulation. তো এটাই যে রিয়েল ওয়ার্ল্ড এর ডেটা আর সিএফডির যেন সেম আছে কিনা এটাই আমরা দেখবো। পরে এগুলা নিয়ে সবাই হচ্ছে রিয়েল লাইফের ডেটা নিয়ে হচ্ছে থিসিস রিসার্চ পেপার লেখে, যে এই ডাটাগুলো পাই। তো এইখানে ওই যে আমরাও তো এয়ারফয়েল নিয়ে যেটা করতেছি ওইটাও তো অনেকটা ভ্যালিডেশনই, কারণ ওইটা আমরা রিয়েল লাইফে টেস্ট করে দেখতেছি। তো ওই টাইপের আর কি। তো এখানে আমি ডিরেক্ট প্রসিডিউরেই গেছি কারণ অ্যারোডাইনামিক্স নিয়ে একটা একদমই বেসিক আইডিয়া তো আছেই। তো এখন কিভাবে টেস্ট করা যায় আমি এখানে ফার্স্ট প্রসিডিউরটা হচ্ছে ফ্লোভিস। ঠিক আছে, এটা আমাদের এখন টাকার কথাটা ইকোনমি এটার কথা ভাবতে হবে যে কম খরচে যে কিভাবে টেস্টিং গুলো করা যায়। তো এটা অনেক কম খরচে করা পসিবল। সেটা হচ্ছে ফ্লোভিস মেইন কথা একটা এখানে লেখাই আছে যে ফ্লোভিস ইজ এ মিক্সচার অফ ফ্লুorescent পিগমেন্টস। ঠিক আছে, আর লাইট ওয়েল মানে এটা হচ্ছে একটা মিক্সার লিকুইড যেটার মধ্যে কালার আছে পিগমেন্ট, সেটা বিভিন্ন কালারের হতে পারে, গ্রিন, ইয়েলো, ব্লু, মানে ব্রাইট কালার দেয় যাতে দূর থেকে ভালো মতো দেখা যায়। আর হচ্ছে অয়েল থাকে। ঠিক আছে, আর অয়েলটা হচ্ছে প্যারাফিন বা কেরোসিন টাইপের অয়েল থাকে, মানে এই লিকুইডে মেইনলি দুইটা জিনিস থাকে, কালার আর অয়েল। তো অয়েলটা কেন প্যারাফিন বা কেরোসিন রাখে, ঠিক আছে, কারণ এগুলো খুবই লাইট ওয়েট অয়েল। ঠিক আছে, এগুলো অনেক দ্রুত দেখা যায় যে বাতাসের সাথে মানে আসলে তখন এটা শুকাই যায়। ঠিক আছে, আর যখন আমরা হেভি অয়েল দিব তখন তো সেটা সহজে
শুকাই যাবে না আরকি, সেটা থাকবে। এইজন্য আমরা হচ্ছে যত লাইট আছে অয়েল ওইগুলো ইউজ করার ট্রাই করি এই ফ্লোভিস এই মিক্সার, ঠিক আছে? তো এখন করা হয় কি যে আমরা হচ্ছে নিচে একটা ফিগার মানে একটা আমরা পিকচার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে করা হয় কি যে যে রেসিং কার গুলোতে এই লিকুইডটা পুরাটা মাখাই দেওয়া হয়, ঠিক আছে? মানে বিশেষ করে যেই জায়গাগুলোতে ওরা দেখতে চায় যে এই জায়গার অ্যারোডাইনামিক্স কেমন, যেমন এখানে দেখা যাচ্ছে যে সামনের ফ্রন্ট উইং রিয়ার উইং এগুলো সব গ্রিন কালার, ঠিক আছে? কারণ এগুলোর ডেটা ওদের মেইনলি লাগবে, পরে সাইডের দিকটার ডেটা লাগবে, এই জন্য এগুলোতে ওরা বেশি করে এই লিকুইডটা দিয়ে দিছে, ঠিক আছে, লাগাই দিছে, এই জন্য কালার দেখা যাচ্ছে, কারণ এটা একটা কালারফুল লিকুইড। তো এখন এই কাজটা করে, এখন হচ্ছে আমাদের যদি আমরা পরের pattern স্লাইডে যাই, before eventually drying up. ও This then নো, gives teams এখন হচ্ছে এখন হচ্ছে এইখানে যখন করা হবে কি বলে, যখন কারটা চলা শুরু হবে তখন কি তখন হচ্ছে এই অনেক বাতাস হবে, কারের বডির উপর দিয়ে অনেক এয়ার চলে যাবে, তখন এয়ার চলে গেলে তখন দেখা যাবে যে ওই মিক্সারের মধ্যে কিন্তু অয়েল আছে আর কালার আছে। সো অয়েলটা অনেক দ্রুত ইভাপোরেট হয়ে যাবে, ইভাপোরেট হয়ে ওটা মানে যখন এয়ারটা ফ্লো হবে তখন যেহেতু অয়েলটা আছে এই জন্য পুরো লিকুইডটা ফ্লো যেই দিক দিয়ে যাচ্ছে ওই লিকুইডটাও কারের সেই বডি পার্ট দিয়ে না হচ্ছে ফ্লো করবে, ঠিক আছে? কিছুক্ষণ করার পর অয়েলটা ইভাপোরেট হয়ে যাবে আর কালারটা বডি পার্টের সাথে লেগেই থাকবে, কারণ কালার তো আর ইভাপোরেট হতে পারবে না, পিগমেন্ট যেটা আছে। তখন হচ্ছে তখন হচ্ছে ডেটা কালেক্টররা ওরা করে কি যে কালারটা বডি পার্টের ঠিক কোন কোন জায়গায় লেগে আছে এই জিনিসটা ওরা আইডেন্টিফাই করে, যেই জায়গায় বেশি লেগে আছে তার মানে ওই জায়গাটা দিয়ে এয়ারটা বেশি ফ্লো হচ্ছে, যেই জায়গায় কালারটা কম লেগে আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় কালারটা নাই, ঠিক আছে? তার মানে যে জায়গাগুলোতে কালার কম সেগুলোতে তার মানে কি আহ এই ফ্লোভিস মিক্সারটা কম ফ্লো হয়েছিল, তার মানে এই জায়গাটা এয়ারটাও কম ফ্লো হয়েছিল, ঠিক আছে? তো এই জিনিসটা করার মাধ্যমে মানে বোঝা যায় যে এয়ারটা কোন দিকে বেশি যাচ্ছে, কোন দিকে কম যাচ্ছে, কোন দিকে বেশি অ্যাঙ্গেলে যাচ্ছে। তো তখন ওরা করে কি এই আর দেখা এইগুলো ডেটা নিয়ে তখন ওরা হচ্ছে যে সিএফডির সিমুলেশন যেটা করে ওইটার সাথে ম্যাচ করে যে আসলে তারা যেটা সিমুলেশনে বের করছিল ওইটার সাথে রিয়েল লাইফে ম্যাচ আছে কি। তো এটা হচ্ছে এখানে লেখাই আছে যে ইট রিমেইনস লিকুইড while the car is in the garage but begins to dry as the car reaches high speed, ঠিক আছে? কারণ মানে এটা তো ইভাপোরেট হয়ে যায়। তো তারপর হচ্ছে the light oil evaporates leaving the dried pigment stuck to the car's body in the exact pattern directed by the airflow, মানে যে দিক দিয়ে বাতাসটা ফ্লো হয় কারের উপর দিয়ে ঠিক সেই দিক দিয়ে পিগমেন্টটাও থেকে যাবে। আর এইভাবে আমরা মানে রিয়েল লাইফে দেখতে পাই যে আসলে এয়ারটা কোন দিক দিয়ে যাচ্ছে। মানে এটাতে কি কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটার ম্যাটেরিয়াল ডিজাইনিং এর কিছু পড়াশোনা হয়েছে? এটার ম্যাটেরিয়াল মানে এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে? কালার কালার আর অয়েল একসাথে এটা দেওয়া, কি এই মানে বাতাসের সাথে রিঅ্যাক্ট করে নাকি, নাকি হিটের উপস্থিতিতে এরকম হয়? এটা যখন ওই যে যখন মানে হাই স্পিডে যায় তখন প্রচুর যখন এয়ারটা পায় তখনই এটা ইভাপোরেট হয়ে যায়, এমনিতে তো থাকলে এটা হবে না। মানে কোশ্চেনটা কি ছিল আরেকবার একটু বললে ভালো হতো। উম, তো মিনিমাম স্পিড যেটা রিঅ্যাক্ট করার জন্য। হুম, হ্যালো। হ্যাঁ, কোশ্চেনটা কি মানে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা মিনিমাম স্পিডটা কত এটা রিঅ্যাক্ট করার জন্য? ধরো তুমি ও তো আচ্ছা, মিনিমাম সরাসরি স্পিড, তো যাবে না। এখন আমি বলি, এখন মিনিমাম স্পিড হচ্ছে যে আচ্ছা আমরা বলি এখানে আমরা অ্যারোডাইনামিক্স কম্পোনেন্ট দিচ্ছি, তার মানে আমরা তো আগেই বলছি অ্যারোডাইনামিক্স কম্পোনেন্ট তো কখনোই লো স্পিডে কাজ করে না, তাই না? একটা নির্দিষ্ট হাই স্পিডে গেলেই ওইটা কাজ করবে বা ওইটার ইফেক্টটা আমাদের কারটা বুঝতে পারবে।
ঠিক আছে? এখন যদি আমরা কেউ 50 কেপি এখানে কার চাইলে এখানে অ্যারোডাইনামিক্স কম্পোনেন্ট দিয়ে কি আর না দিয়ে কি কোনো ডিফারেন্স নেই। এখন এই মানে যে কার গুলাও হবে সব রেসিং কারই তো একটা দেখা যায় যে শেল ম্যারাথন ওইটার কার বা ব্লিটজ এর এই কার গুলা সবই তো অ্যারোডাইনামিক্স কম্পোনেন্ট এত ইউজ করা হয়, তার মানে তো একটা টপ লাইক দেখা যায় যে 100 বা 150 কেপি তো এটা অ্যাটলিস্ট যাইতেই পারে। তো এখানে ওটাই হাই স্পিড ধরা হচ্ছে যে হাইয়েস্ট যে স্পিডে ওইটা ট্র্যাকে রান করতে পারবে সেটাই হাই স্পিড। আর রেসিং কার গুলোর তো কোনোটাই এত কম না। এখন স্পিড এক্স্যাক্টলি কত এটা হচ্ছে বলা যায় না, কিন্তু ওটা একটু গেস করা যায় যে রেসিং কারের যত হয় আর কি। এটা এমন না যে 300 কে পিচ লাগবে একদম, এত বেশিরও দরকার নাই, কিন্তু একদম স্লো হইলেও এটা দিয়ে কাজ হবে না আর কি। আই সি। আচ্ছা, একটা কোশ্চেন আছে, হ্যাঁ সেটা হচ্ছে এই ধরো F1 যেগুলা এগুলার হালো চিনো? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো দেখাই যাচ্ছে যে হ্যালো উপর দিয়ে দেখা হ্যাঁ, যাচ্ছে কত উপর দিয়ে। এখন এই হালোর একটা ব্যাপার আছে। মানে আমি যেটা মনে করি যে এই হালো গুলা কিন্তু গ্লাস দিয়ে কভার করা থাকে না বা কিছু থাকে না, এটা হচ্ছে ফাঁকাই থাকে, তাই না? হুম, ফাঁকা তো থাকে। ভিতরে একটা ককপিটের মতো জায়গা আছে, তো বাতাস তো ওই জায়গাটায় বেশি বাধা দেওয়ার কথা, তাই না? মানে আমার হুম, ড্রাইভারের হেলমেটে লাগতেছে, পিছনে ওর সিটে লাগতেছে, তারপর পিছনে আরেকটু এরিয়া আছে সেখানে লাগতেছে, ভিতরে ককপিটে আরো জায়গা আছে সেখানে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। তো ওখানে গ্লাসটা দেওয়া হয় না কেন? এটা নিয়ে কি কোনো কিছু দেখছিলা বা মানে আমি কিছু বলি স্টাডি এখানে করছো? হ্যাঁ হ্যাঁ এইটা বলি, গ্লাসটা দেওয়া হয় না, এই পুরো জিনিসটাই চলে যায় আর কোনো মিক্সের টপিকের মধ্যে। ঠিক আছে, এখন F1 কার ধরো উল্টাই গেছে বা মানে সাইড হয়ে ক্র্যাশ করে সাইড হয়ে মানে এমন একটা অবস্থায় গেছে। এখন আগে কিন্তু হ্যালোটাও ছিল না, আগে কিছুই ছিল না, এটা পুরাটাই ককপিটটা ফাঁকা থাকতো যাতে কোনো ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হইলে সাথে সাথে ড্রাইভারটা লাফ দিয়ে বের হইতে পারে বা বাইরে থেকে রেস্কিউ করা যায়। ঠিক আছে, কিন্তু পরে ড্রাইভারের সেফটির কথা ভেবে যে চাইলে তো এমন হইতে পারে অন্য একটা কার এসে ড্রাইভারের মাথার উপর উঠে গেল, কারণ ড্রাইভারের হেডটা তো ওপেন থাকে এয়ারে। ঠিক আছে, এই জন্য তখন এটা ভেবে হ্যালোটা দেওয়া হয়েছে। এখন ওই টাইমে হ্যালো দেওয়ার টাইমে না গ্লাস দেওয়ার কথাও প্ল্যানে রাখছিল যে না আমরা গ্লাস গ্লাস দিব, কারণ অন্য F1 এ না থাকলেও অন্য রেসিং কার ওই যে লিমান কার ওইগুলাতে কিন্তু সামনে গ্লাস দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু পরে ভাবছি যে গ্লাস দিলে তখন ড্রাইভারের রেস্কিউটা প্রবলেম হবে, এই জন্য হচ্ছে এই হ্যালোটা দিছে, গ্লাস দেয় না। মানে মানে রেস্কিউর জন্য আমার হচ্ছে এরোডাইনামিক্স কে কম্প্রোমাইজ করা হয়েছে, এটাই রিজন এরকম? হ্যাঁ, এখন এখন একটু তো কম্প্রোমাইজ করাই লাগবে, মানে আমাদের তো এয়ারের রেজিস্ট্যান্স তো 0% করা পসিবল না। আমাদের কাজ হচ্ছে কি যেখানে যতটুকু রিডিউস করা যায় আর কি। কারণ পুরা কারটা সামনে গেলে তো এয়ার তো বাধা দিবে, এটা স্বাভাবিক। এখন এখন অন্য কম্পোনেন্ট লাগাই টাগাই বা রিডিউস করে যে কোনো ভাবে চেষ্টা কমানোর। এখন ড্রাইভারের যে ককপিটের জন্য তো অবশ্যই এখানে একটু কার একটু হলেও স্লো হবে, এখন এটা তো সব কারের ক্ষেত্রেই এই জন্য আর কি, এখন ওইটা মেনেই নেওয়া হয়। এখন অ্যারোডাইনামিক্সটা মেইনলি হচ্ছে কি যে যতটুকু রিডিউস করা যায় কারের রেজিস্ট্যান্সটাকে, কারণ এটা 100% তার পসিবল না, 100 কি 50% পসিবল না। তো এটাই, যেই কার যত বেশি করতে পারবে এই ইয়ারটাকে ইউজ করতে পারবে সেই কারই তত ফাস্ট হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে হ্যাঁ, প্রসিডিউর টু। প্রসিডিউর টু হচ্ছে এয়ারফল টেস্টিং ইন উইন্ড টানেল। সো এখানে আমরা তো কালকেও দেখবো এই টেস্টিংটা, কিন্তু এটার ডিফারেন্সটা হচ্ছে কি এই যে এইটার এয়ারফলটা কিন্তু উঁচুতে আছে, মানে উপরের দিক করা আছে এটার এডজটা, আর হচ্ছে প্লেনের ক্ষেত্রে উল্টা থাকে, প্লেনের দিকে এটা একটু নিচের দিকে করা থাকে। ঠিক আছে, এই এন্ড পয়েন্টটা। তো এটার কাজ এয়ারফয়েল এখন হ্যাঁ, এয়ারফয়েলের এখানে আমি আর টপিকে আসতেছি না। এয়ারফয়েল হচ্ছে এখানে আমরা একটা কাজ এটা সেকেন্ড প্রসিডিউরে আমরা এটা টেস্ট করতে পারি অ্যারোডাইনামিক্স এর কম্পোনেন্ট, যেটা হচ্ছে যখন উইং, ফ্রন্ট উইং বা রিয়ার উইং আমরা যখন অ্যাড করব
তখন এখন আমাদের তো এত বড়ই নাই, উইন্ড টানেল নাই যে পুরাটা একসাথে ঢুকাই দিয়ে টেস্ট করা যাবে। সো আমরা একটা এটার ক্রস সেকশনাল শেপ আমরা ওই যে প্লেনে যেরকম করে ওই রকম হচ্ছে 3D প্রিন্ট করে সেটা হচ্ছে ওই সেম টু সেম এক্সাক্ট মেজারমেন্ট নিয়ে আমরা হচ্ছে ওইটা কিন্তু আমাদের যে ল্যাবের যে আছে উইন্ড টানেল আছে সেখানে আমরা চাইলে টেস্ট করে দেখতে পারি। আর আমাদের তারপর সবগুলোর সাথে মিলে সিএফডির পরে যে কম্পারিজন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা সিএফডি তেও কিন্তু একদম ইন্ট্রো টু ইতে ওই যে মাসুদ স্যার তো অনলাইনে একদিন দেখাইছিল যে এয়ারফয়েলের কি কেমনে কি করে সিমুলেশন এনসিসি এনসিসি দেখিয়েছিল এটা। যাই হোক, তো সিএফডি তেও তো এটাই করে যে এই উইং গুলো এয়ার ফ্লো দেখে। তো এখন আমরা ওই জিনিসটা এই উইন্ড টানেলেও করে দেখব, যে হচ্ছে একটা ক্রস সেকশনাল ছোট পার্ট নিয়ে যে হচ্ছে এইখানে কি বলে কোন জায়গায় কি প্রেসার বা এয়ারটা কিভাবে ফ্লো হচ্ছে, অ্যাঙ্গেল অফ অ্যাটাক যেগুলো আছে এগুলো বের করে দেন হচ্ছে ওই আমরা সিমুলেশন বা এনসিসি এর ওগুলোর সাথে কম্পারিজন করব যে রিয়েল লাইফের সাথে ওটা ম্যাচ আছে কিনা। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রসিডিউর। এখানে লেখাই আছে যে its primary purpose is to generate lift, a force perpendicular to direction of airflow while minimize drag and the resistance force parallel to the airflow. So এটা তো যে ড্র্যাগ সামনের দিক থেকে সে মানে হরিজন্টালি ই করে রেজিস্ট করে, আর হচ্ছে লিফটটা তো ভার্টিক্যালি কাজ করে। আচ্ছা, সো আগের স্লাইডে ওটা কি তোমার স্পয়লার ছিল না? মানে ছবিটা তো স্পয়লার ছিল। স্পয়েল আমি বলি এখন এইটা কিন্তু একই সাথে হচ্ছে রিয়ার উইং এরও। রিয়ার উইং এর তুমি ছবিটা দেখবা, রিয়ার উইংটা কিন্তু মানে লম্বা, মানে একটা লম্বা স্কেলের মতো। তো ওইটাও হচ্ছে এরকম উপর করা থাকে রিয়ার উইং এ কিন্তু দুই তিনটা লেয়ার থাকে। স্পয়লার কাটার মতো জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটাই কাটার মতো থাকে। আর রিয়ার উইংটা হচ্ছে এই জিনিসটাই ক্রস সেকশনাল। যেমন আমরা উইং কি দেখছি যে একটা প্লেনের উইং অনেক বড়, কিন্তু আমরা যে এয়ারফয়েলটা নিছি ওইটা কিন্তু প্লেনের মাঝখানের একটা ছোট অংশ, ঠিক আছে। তো ওই রকম প্লেনের উইং এর মতো কারের রিয়ার উইংটাও হচ্ছে ওই রকম বড়, আর এইটা হচ্ছে একটা ছোট পার্ট। কিন্তু আবার স্পয়লারটা কিন্তু ওই রকম উইং এর মতো না, স্পয়লার তো মানে খুবই ছোট আর কি, ওটা নিচে থাকে। আর উইংটা হচ্ছে প্লেনের উইং এর টাইপ একটা, মানে এক্সাক্ট ওরকম না বাট ওই রকমই আর কি। এটার একটা ক্রস সেকশন এখানে দেখানো হয়েছে। সো এটা দুইটাই হইতে পারে, এটা ডিফিউজারের ক্ষেত্রেও আমরা ভাবে 3D প্রিন্ট করে বের করতে পারি, আবার রিয়ার উইং এর বা ফ্রন্ট উইং এর ক্ষেত্রেও 3D প্রিন্ট করে বের করতে পারি। আচ্ছা, ডিফিউজার আলাদা জিনিস, মানে হ্যাঁ, ডিফিউজার আলাদা। ডিফিউজার আলাদা, ওটা অন্য জিনিস। আচ্ছা, কন্টিনিউ করো। হ্যাঁ, আর এখানে একটা ফিগার, এটা খুবই ব্লার হয়ে গেছে, এটা আমরা বই থেকে নিছিলাম। পরে এই তো এটা ফিগারটা তো মেইনলি ওই আমাদের কালকের যেই ওই ইটাই কি বলে ওই উইন্ড টানেলটার মতোই সেম টু সেম ওইটাই। সেটা হচ্ছে এই যে মাঝে এখানে আছে এই কি বলে এয়ারফয়েলটা রাখার জায়গা। যাই হোক, এটার প্রসেস আমি আর বেশি ডিটেলস লিখিনি। ফার্স্টে তো সেট আপ মাউন্টিং, যেটা হচ্ছে আমাদের এটা 3D প্রিন্ট করে যে সেট আপ করতে হবে ওইখানে। মাউন্টিংটা মনে হয় ওই যে আমাদের যে কি বলে ওটাকে রড, ওইটার নাম কি যেন, ওইটার নামটা খালি ভুলে যাই, স্টিলের রডটার নাম। হ্যাঁ 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 হ্যাঁ, ট্যান্ডেম। যাই হোক, ওইটা যে নিয়ে একসাথে লাগানো, তো এইটা ফার্স্ট স্টেপ। তারপর মেজারমেন্ট ফোর্সেস, আহ ও হ্যাঁ, মেজারমেন্ট ফোর্সেস পর ওইখান থেকে আমাদের ডেটা নিতে হবে। আর ফ্লো ভিজুয়ালাইজেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই যে একবার স্যার বলছিল যে স্মোক দিয়ে দেখতে যে ফ্লোটা কোন দিকে যাচ্ছে। তো আমরা যখন এখানে এয়ার ভ্যালিডেশনের জন্য এখানে যখন আমরা দেখবো যে ফ্লোটা কেমন কি যাচ্ছে, তো আমরা দেখা যায় যে ওই বিভিন্ন টাইপ স্মোক আছে, কালার স্মোক, ওগুলো দিলে তখন হচ্ছে দেখা যায় যে এটা কেমন ফ্লো হচ্ছে, অ্যাঙ্গেল অফ অ্যাটাক কোন অ্যাঙ্গেলের জন্য কোনটা বেটার, এরকম সেটা ভিজুয়ালাইজও করা যায়। আর প্রেসার ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ওই এয়ারফয়েলের মাঝে তো অনেকগুলো হোল ছিল, ওগুলো প্রেসার ট্যাপ।
তো ওগুলো থেকে যে উইং এর কোন এয়ারফয়েলের কোন জায়গাটায় কেমন প্রেসার পড়ছে সেটা তখন সেই ডেটা নিয়ে তখন সেটা হচ্ছে আমরা ওই সিমুলেশনে যে প্রেসার পাবো সেটার সাথে কম্পারিজন করা যায় যে সিমুলেশনের সাথে কাছাকাছি আছে কিনা রিয়েল লাইফে, কারণ আমাদের মেইন টার্গেট সিমুলেশনে একটা পারফেক্ট সিমুলেশন বের করা, দেন রিয়েল লাইফে সিমুলেশনের যত কাছাকাছি আনা যায়। ঠিক আছে, কারণ রিয়েল লাইফে তো ওই সিমুলেশন একদম ডুপ্লিকেট করা খুবই হার্ড, তো যত কাছাকাছি রাখা যায় কি, তো ওটাই আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ওই সিমুলেশনের যে আমরা প্রেসার পাইছি ওই হোল গুলাতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওই রকম যেন আমরা এই উইন্ড টানেলে করার সময় পাই। ও এরপরে হচ্ছে প্রসিডিউর 3। তো এটা হচ্ছে আরেকটা প্রসিডিউর, এটাও খুবই কম খরচে করা যায় এবং এটা খুবই ইজি। তো এটা বিষয়টা হচ্ছে কি, মানে এটা খুবই একটা ইজি প্রসেস, সেটা হচ্ছে এইখানে করা হয় কি এই যে উল টার্ফ মানে হচ্ছে যে উলের যে সুতা আছে ওগুলা খুবই চিকন হয় আর একটু খুবই লাইট হয়, ঠিক আছে, ওটা সহজেই বাতাসে উঠতে পারে উলের যে সুতাগুলো, সেগুলো করা হয় কি একটু দেখা যায় 2 to 5 মিলিমিটার এভাবে মানে ছোট ছোট করে কাটা হয়। কাটার পরে ওগুলো করাকে টেপ দিয়ে সিরিয়াল বা এই যে পাশে যে ফিগারে দেখা যাচ্ছে এইভাবে পুরা কারের যে দেখা যায় কারে আর কি বসানো হয় মেন কথা, কারে হচ্ছে পুরো সামনে সাইডে উপরে সব জায়গায় এইভাবে সিরিয়াল বাই এরকম লাগানো হয়। তারপরে কারটাকে করা হয় কি ট্র্যাকে রান করানো হয় জাস্ট বিভিন্ন স্পিড দিয়ে, হাই স্পিড বা এরকম স্পিডে রান করানো হয়। আর কারের সাথে থাকে কি একটা ক্যামেরা, খুবই গোপ্রো বা একটা ভালো ক্যামেরা অ্যাটাচ করে দেওয়া হয়। তখন ক্যামেরা ক্যাপচার করে যে যখন হাই স্পিডে যাচ্ছে তখন উলগুলো তো বাতাসের সাথে তো ওটা তো আর স্থির থাকবে না, ঠিক আছে, ওটা তো নড়বে বাতাসের সাথে। তো তখন ওই ক্যামেরাটা ক্যাপচার করবে যে উলের সুতাগুলো ছোট ছোট সুতাগুলো সবগুলো কোন দিকে নড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে তখন বের করবে যে হচ্ছে এখানে এয়ারফ্লোটা কেমন হচ্ছে। এখন দেখা যাবে কি পুরো কারে এরকম মানে সাজানো হবে এই উলের টার্ফ দিয়ে। তো দেখা যাবে কি যে কোনো জায়গায় উলের যে টার্ফটা আছে ওটার কোনো চেঞ্জই হয় নাই, ওটার ক্যামেরাতে কিন্তু সব ক্যাপচার করতেছে। তো দেখা যাবে যে কোনো চেঞ্জই হয় নাই, উলের টার্ফ যেমন ছিল তেমনই আছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। তখন বুঝে নিবে যে এই জায়গার পার্টসে কোনো প্রবলেম আছে, এই জন্য এই জায়গায় ভালোভাবে এয়ারটা ফ্লো হচ্ছে না এই জায়গার উপর দিয়ে, এটা একটা মানে ধরে নিতে পারবে। আবার যে জায়গায় দেখা যাবে যে ভালো মতো এই উলের টার্ফ গুলো সোজাসুজি মানে যাচ্ছে বাতাসের সাথে, তখন বুঝতে হবে এই জায়গাটায় ভালোভাবে এয়ারটা ফ্লো হচ্ছে। তো এই জায়গার মানে উইং বা অ্যারোডাইনামিক্স এর এই জায়গার পার্টে এটা পারফেক্ট আছে, ঠিক আছে। কারণ এগুলো তো সবই নিজেদের ম্যানুফ্যাকচার করতে হয়। তো সো ম্যানুফ্যাকচারের টাইমে সব ঠিকঠাক ভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে কিনা প্রত্যেকটা পয়েন্ট এটা তো এখান থেকে দেখা যায় আর কি, বোঝা যায়। তো এখানে লিখছে যে the fibers are typically very short and lightweight, so they react easily to the air movement. তারপরে researchers may use video or high-speed cameras to capture the behavior of the turf under various conditions such as different airspeed and angle of attack. তো এখানে অনেকগুলা ক্যামেরা সেট আপ করে দেয় মেইনলি, তো ওই ক্যামেরাগুলো দিয়ে যে ভিডিও হয় পরে ওগুলো কম্পিউটারে নিয়ে দেখে যে কোন জায়গার উল্টার গুলো কেমন বিহেভ করছে হাই স্পিডে বা ওই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে। তো এখানে লেখা আছে যে এখানে ইউজ করা হয় ফ্লুorescent উল মানে কালারফুল, ঠিক আছে। তো কালারফুল উল ইউজ করা হয় যাতে স্পষ্ট বোঝা যায়, ক্যামেরা ক্যাপচার করতে পারে ভালো। তারপর হচ্ছে অর্থিন পলিস্টার থ্রেড, হ্যাঁ তারপরে হচ্ছে ওই পলিস্টার ওই যে খুবই উলের হালকা আর কি। So standard heavy knitting wool is too bulky and will create too on turbulence. তো এখন ওই তো হেভি উল যদি ইউজ করা হয় তাহলে তো হচ্ছে সেটা বাতাসের সাথে ঠিক মতো ফ্লো করতে পারবে না, এই জন্য হচ্ছে লাইট ওয়েট উল ইউজ করা হয়। তারপরে অ্যাটাচমেন্ট, এইগুলো অ্যাটাচমেন্ট হচ্ছে যে অ্যাডহেসিভ টেপ লাইক রেসিং টেপ ক্যাপটন এইসব টেপ দিয়ে পুরা কারে মানে
পুরা কারে হচ্ছে লাগানো হয়। তারপরে ensure the root of the tuft is taped down flat so doesn't create a step in the flow. তো এইখানে আর কি এটাই বলছে যে এগুলোকে মানে মানে যেন ফ্লোর সাথে কোনো মানে সমস্যা না হয় এই জন্য জাস্ট টেপ ডাউন করা হয় সবগুলোকে। এখানে জাস্ট এটাই বলছে, ওইরকম আর কিছু নাই। আর এখানে হ্যাঁ ক্যামেরা রিপ্লেসমেন্ট বলছে যে ওই দেখা যায় উইং এর উপরে একটা দেয় ক্যামেরা, তারপরে উইং এর যে কি বলবো মাউন্টিং এর সাথে দেয় ক্যামেরা, মানে যেসব জায়গায় ইম্পর্টেন্ট যেখান থেকে ক্যামেরাটা পুরো জায়গাটা ক্যাপচার করতে পারবে ওইখানে ক্যামেরা বসিয়ে দেয়। তো এখানে এরপরের টপিক হচ্ছে টাফট বিহেভিয়ার, মানে এখানে টাফট কেমন থাকলে আমরা কি বুঝবো, ঠিক আছে? যেমন যখন টাফট গুলো খুবই ফ্ল্যাট স্টেডি থাকবে, ঠিক আছে, তখন যখন হাই স্পিডে কারটা চলতেছে আমরা ক্যামেরা দিয়ে অবজার্ভ করতেছি যে টাফটা খুবই স্টেডি আছে, ফ্ল্যাট আছে, তখন বুঝতে হবে যে উইং ইজ ওয়ার্কিং অ্যাজ ইনটেন্ডেড, মানে এটা ভালোভাবে বাতাসটা ফ্লো করতেছে এই জন্য এটা বেশি মানে প্যাঁচাই যাচ্ছে না, মানে সোজাই আছে, ঠিক আছে, কারণ এয়ারটা একদম সোজা সুন্দরভাবে ফ্লো হচ্ছে। তারপরে যখন হচ্ছে এটা ভাইব্রেট করবে, উল উল টাফট গুলো যখন কাঁপবে তখন বুঝতে হবে যে হচ্ছে এইটার ফ্লোটা আনস্টেডি, কারণ বাতাস যদি সোজা সামনে যায় তাহলে তো এভাবে নড়াচড়া করবে না উল টাফট গুলা। তার মানে এখানে আমরা মোটামুটি উল টাফটের বিহেভিয়ার দেখে আমরা এখানকার মানে এয়ারের বিহেভিয়ারও বুঝে ফেলতে পারতেছি যে কারের এই পার্টস এর এই জায়গাটাই যেহেতু আহ উল্টাফট গুলো ভাইব্রেট করছে তার মানে এই জায়গাটার কোনো একটা প্রবলেম আছে এই জন্যই বাতাসটা এই জায়গার উপর দিয়ে যাইতে পারতেছে না, ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের ফিক্স করা লাগবে। তো যাই হোক যখন উল্টাফট গুলো ভাইব্রেট করবে দ্য ফ্লো ইজ বিকামিং আনস্টেডি, দিস অফেন হ্যাপেন্স নিয়ার দ্য ট্রেলিং এজ অর বিফোর স্টল, মানে ওই কি বলে উইং এর বা ডিফিউজার এগুলো যে ট্রেলিং এজ লাস্টের দিকে আছে এখানে বেশি হতে পারে, কারণ ওই জায়গাটায় কিন্তু বাতাসটা হচ্ছে ওই হাই প্রেসার এয়ার আর লো প্রেসার এয়ার একসাথে মিক্স হয় একদম ট্রেলিং এজে, তো ওই জায়গায় এই জন্য ভাইব্রেট হওয়ার চান্সও বেশি। তারপরে হচ্ছে পয়েন্টিং সাইডওয়েজ ওর ফরওয়ার্ড, মানে যখন উল্টাফট গুলো মানে এই কারের সারফেসের সাথে লেগে না থেকে একটু উপরে হয়ে সামনে থাকবে, ঠিক আছে, তার মানে মানে তখন বুঝতে হবে কি যে এয়ারটা সারফেসের সাথেই লাগতেছে না, ঠিক আছে, ফরওয়ার্ড মানে যখন মানে কি বলবো ওই উল্টাফট গুলো সামনে হয়ে আছে একদম, ঠিক আছে, সামনে চলে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে দিস ক্রিয়েটস ম্যাসিভ ড্র্যাগ এন্ড কিলস ডাউন ফোর্স, মানে ওই যে আমাদের মেইন কাজ কিন্তু হচ্ছে কি এয়ারটা যেন আমাদের পুরো কারের সারফেসের সাথে লেগে থাকতে পারে, কারণ যদি এয়ার সারফেসের সাথে নাই লাগে তাহলে তো এখানে আমাদের কোনো ডাউন ফোর্স ক্রিয়েট হবে না, প্রেসার ডিস্ট্রিবিউশনও ঠিক মতো হবে না, তো এটা বুঝতে পারবো। আর ও হ্যাঁ যদি দেখি সুতাগুলা প্যাঁচেই যাচ্ছে তার মানে বুঝতে হবে ওইখানে এয়ার ভর্টেক্স মানে এয়ার সব মানে উল্টাপাল্টা কোনো এয়ারের ফ্লো ঠিক নাই একদমই। তো এটা হচ্ছে আমরা উল্টাফট গুলোর বিহেভিয়ার দেখে আমরা এই প্রসেস, এটা কিন্তু খুবই কম খরচ, জাস্ট কোনো ক্যামেরা জাস্ট একটু দামি লাগতেছে, তাছাড়া সবই আর কি ইজি প্রসেস। তারপর এগুলো থেকে ডেটা নিয়ে আমরা ওই তো ফিক্স করতে পারি বা সিমুলেশনের সাথে ম্যাচ করাইতে পারি। যাই হোক তারপরে হচ্ছে প্রসিডিওর ফোর, প্রসিডিওর ফোর এটা আরেকটি স্টেপ, এটাও খুবই ইজি স্টেপ আর এটা অনেক ইউজও করা হয়, সেটা হচ্ছে স্ট্রেন গেজ, ঠিক আছে, স্ট্রেন গেজ এই যে এইখানে উপরের যে ফিগারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেন গেজের একটা ছবি, এটা কিন্তু খুবই ছোট, এখানে বড় করে দেখা যাচ্ছে কিন্তু এটা একদমই দেখা যায় যে কয়েক মিলিমিটার, ঠিক আছে, 1-2 মিলিমিটার বা 5 মিলিমিটার ম্যাক্স। তো এই জিনিসটা শুধু কারে না, এই জিনিসটার মেইন ইউজ হচ্ছে কি ব্রিজ গুলাই, যে যে ব্রিজ গুলো আছে ওগুলো অনেক ব্রিজ আছে কিন্তু অনেক ওভারলোডের কারণে কোল্যাপস করে, ভেঙে ধসে পড়ে যায়, কারণ কি যখন অনেক ওভারলোড পড়ে তখন ব্রিজের যে ইনফ্রাস্ট্রাকচার কি বলে ভেতরের যে পুরা যে কি বলে গঠন যেটা আছে সেটা কিন্তু মেটাল গুলো আছে সব হইতে থাকে, এক্সপান্ড হইতে থাকে,
তখন দেখা যায় কি একসময় ভেঙে পড়ে যায় বেশি ওভারলোডের কারণে, যে স্ট্রেচ হয়, ঠিক আছে, ওই ব্রিজগুলোর। এই জন্য করা হয় কি, ব্রিজ বানানোর পরে ব্রিজের সব পয়েন্টে করা হয় কি স্ট্রেন গেজ গুলো লাগাই দেওয়া হয়। কারণ স্ট্রেন গেজটা হচ্ছে কি এটার মাঝে সেন্সর থাকে, মানে আহ ভেতরে, মানে কি ইলেকট্রিক্যাল সেন্সর মেইনলি থাকে। সেই ইলেকট্রিক্যাল সেন্সরটা মানে এটা এতই সেনসিটিভ যে হচ্ছে যখন কোনো মেটাল এর স্ট্রেস হবে, এটা মেটালের সাথে অ্যাটাচ থাকে, তো মেটালটা যখন স্ট্রেসড হবে কোনো ফোর্সের কারণে, কারণ আমরা তো জানি যে ওই ফোর্স দিলে এখানে স্ট্রেচ হবে, ওই যে স্ট্রেন স্ট্রেসের ওই গ্রাফ থেকে। তো যখন স্ট্রেসটা হবে কোনো মেটালের, তখন এটা তো সেনসিটিভ সেন্সর, তো এটাও বুঝতে পারবে যে হচ্ছে আহ, যে এই তখন এই মেটালের একটু সামান্য স্ট্রেসের জন্য এই সেনসিটিভ সেন্সরটা নিজেও হয়ে যাবে, মানে একটু বেড়ে যাবে, ঠিক আছে, এর মানে ডিফর্ম হবে। তখন এই ডিফর্ম হওয়ার কারণে তখন হচ্ছে এটার যে ভেতরে সেন্সরের ভেতরের যে রেজিস্ট্যান্স আছে সেটা তখন চেঞ্জ হয়ে যাবে। তখন এইগুলো তখন তো কম্পিউটার এইগুলো তো মেজারমেন্ট নেওয়াই যায়, তখন আমরা যখন দেখবো যে কি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তো এই পুরো ম্যাটেরিয়ালটাই ডিফর্ম হচ্ছে, কারণ সেন্সরটা ডিফর্ম হচ্ছে, ম্যাটেরিয়ালটা ডিফর্ম হচ্ছে। তো এইখান থেকে আমরা মেইনলি ওই রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে প্রেসার ক্যালকুলেট করতে পারি। এখানে এটা লেখা আছে যে স্ট্রেন গেজ ইজ এ সেন্সর দ্যাট মেজার্স হাউ মাচ অ্যান অবজেক্ট ডিফর্ম আন্ডার ফোর্স। এটা মানে এতই সেন্সিটিভ, খুবই সামান্য ফোর্সও এটা ফিল করতে পারে আর কি এই স্ট্রেন গেজটা। When an object bends or stretches, the gauge's thin metallic foil deforms with it. মানে মেটালটা যখন ডিফর্ম হয়, সাথে এটার যে ভিতরে থিন মেটালিক ফয়েলটা আছে এটাও ডিফর্ম হয়। This change in shape alters its electrical resistance, which is then measured to ক্যালকুলেট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ফিজিক্যাল স্ট্রেস। তখন হচ্ছে এইটা ভিতর সেন্সরের ভিতরের ফয়েলটা ডিফর্ম হয়ে গেলে তখন রেজিস্ট্যান্সটার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। দেন ওই চেঞ্জ কতটুকু হয়েছে ওইটা আমরা ফর্মুলা দিয়ে মেজার করে আমরা কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই হয়েছিল ওই মেটালটার উপর, আলটিমেট মেটালটার উপর, সেটা আমরা বের করতে পারি। তো এইটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখন আমরা ইসি ইউজ করতে পারি, কি বলেন? কি বলে, এটা এখন ও হ্যাঁ, এটার কাজ এখন আমাদের অ্যারোডাইনামিক্স এ কি সেটা বলি। সেটা হচ্ছে আমরা যখন কোনো উইং এর উপর এই টেস্টিং এর সময় এইগুলো কিন্তু অত বেশি দামি না, তো এই গেজ গুলো এনে বসাই দেওয়া হয় মাউন্টিং এর জায়গাটায়, তারপর হচ্ছে ট্রেলিং এজ এর জায়গাটায়, এগুলোতে হচ্ছে গেজ বসাই দেওয়া হয়। তখন হচ্ছে কি যখন মানে এয়ার ফ্লো হয় হাই স্পিডের ট্র্যাকে যখন রান করানো হয়, তখন এয়ার ফ্লোর কারণে এয়ার ফ্লোটা তো প্রেসার পড়বে স্বাভাবিক, আমাদের তো অ্যারোডাইনামিক্স এর পুরাটাই প্রেসারের বিষয়, সে উপরে এরকম একরকম প্রেসার, নিচে একরকম প্রেসার, সামনে পিছনে আরেক রকম প্রেসার। তো তখন যখন এই প্রেসার গুলা ও মেজার করবে যে উপরে কেমন প্রেসার পড়ছে, নিচে কেমন প্রেসার পড়তেছে, প্রেসারের মানে এক্সাক্ট ভ্যালুটাও মেজার করে ফেলতে পারবে। তো ওইভাবে তখন দেখা যাবে কি যে ওই তো তখন আমরা ওই প্রেসারটা আমরা ট্র্যাকে রান করাই, ওই সেন্সর থেকে প্রেসারের ভ্যালুটা নিয়ে আমরা তখন আমাদের সিমুলেশনের সাথে কম্পারিজন করতে পারবো যে আমরা যে ম্যানুফ্যাকচার করছি যে উইংটা এটা আসলে কতটা ঠিক আছে। যদি কাছাকাছি হয় তার মানে তো ঠিকই আছে, আর যদি একদমই ঠিক না থাকে তাহলে আবার বানাইতে হবে। তো এইটা হচ্ছে স্ট্রেন গেজ করে প্রেসার মেজার করা যায় এয়ারের, যে এয়ার কতটুকু ফোর্স দিচ্ছে উইং এ উপর বা অন্য পার্টস গুলায়। তো এটা হচ্ছে এই কটাই প্রসিডিউর আপাতত লিখছি, এগুলো মেন প্রসিডিউর। আর আরো দুই একটা প্রসিডিউর আছে, কিন্তু এই সবগুলোই কাছাকাছি, সবগুলোই এক এক দেখা যায় সবে প্রেসার মেজার করতে হবে বা ডেটা মেজার করতে হবে এরকম। তো হচ্ছে তো আর কার কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্তই মোটামুটি অনেকগুলোই প্রসিডিউর মানে বের করার ট্রাই করছি। না যাক, ভালো হয়েছে, ভালো বলছো।
এই কে কোনো কোশ্চেন করবি আর? হ্যাঁ